আজকে যা শুরু করছি, সেটা হচ্ছে গ্রাফ। গ্রাফ সম্বন্ধে আমরা আজকে জানবো পুরোপুরি, পুরো গ্রাফটা নিয়ে আলোচনা হবে। দেখ, পুরো তোর কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে একটা ইকুয়েশন থেকে গ্রাফ আঁকার উপায়। এবার তোকে আমি এমন ইকুয়েশন বলবো না যে বিশালটা, একটা সিম্পল ইকুয়েশন, y ইকুয়াল টু mx প্লাস c, এটাকে বলা হয় স্ট্রেট লাইনের ইকুয়েশন। তো ইকুয়েশনটা কিরম ভাবে ড্র করলে কখন কি বৃত্তান্ত হচ্ছে তার উপরই সমস্ত আলোচনা আজকে। তো একবার দেখে নে, একবার দেখে নিলেই তুই সব বুঝে যাবি। এমটাকে বলে স্লোপ, আর সিটা হচ্ছে ইন্টারসেপশন পয়েন্ট, মানে কোন পয়েন্টে ইন্টারসেক্ট করেছে। যে পয়েন্টে ইন্টারসেক্ট করছে সেই পয়েন্টের ভ্যালু হচ্ছে সি। তো সি মাঝে মাঝে থাকে, মাঝে মাঝে থাকে না। তাহলে যখনই আমার বলবে y ইকুয়াল টু mx, তখন গ্রাফ হবে এরম, মূল বিন্দুগামী। মূল বিন্দুগামী যদি গ্রাফ হয় তাহলে বুঝবো y ইকুয়াল টু mx, কারণ সি এর ভ্যালুই তো নেই। সিটা হচ্ছে ইন্টারসেক্ট করছে, এই যে স্ট্রেট লাইনটা আঁকলাম, স্ট্রেট লাইনটার নাম ধর এ ড্যাশ। এই এ ড্যাশ স্ট্রেট লাইনটার কোনো ওয়াই অক্ষকে কি ছেদ করেছে, ইন্টারসেক্ট করেছে ওয়াই অক্ষকে? ধর আমি এই সেম আঁকা আঁকছি এখানে, এরম আঁকা রাখলাম, এরম আঁকলাম, এরম, এটা এ নাম দিলাম, এটা এ ড্যাশ নাম দিলাম। তাই এখন দেখ, ওয়াই অ্যাক্সিস কে এই বিন্দুটায় এই যে একটা ইন্টারসেক্ট পয়েন্টে করেছে, তাহলে এখানে একটা মান কিন্তু আছে, ঠিক আছে? এখানে একটা মান কিন্তু আছে, এখানে একটা মান কিন্তু আছে। তো এইরমই যে আঁকা হবে তার কোনো মানে নেই, আবার এরম আঁকা হতে পারে, এরম আঁকা হতে পারে। দেখ, যে এই আঁকাটা এরম আঁকা হলো, এরম আঁকা হলো, তাহলে এখানে আবার ইন্টারসেক্ট করেছে তলায়, মানে এখানে সি এর ভ্যালু এটা, এটা সি এর ভ্যালু, তাহলে এখানে সি এর ভ্যালু এটা। কিন্তু প্রথম যে আঁকাটা এঁকেছিলাম এই পয়েন্টে সি এর ভ্যালু কিন্তু 0 ছিল। তাহলে উপরে ছেদ করলেও সি এর ভ্যালু, তলায় ছেদ করলেও সি এর ভ্যালু, সব জায়গায় সি এর একটা ভ্যালু থাকতে পারে। তা সি কখন পজিটিভ হবে? ওপরে ছেদ করলে। সি তলায় যদি ছেদ করে তাহলে নেগেটিভ হবে। সেইগুলোর ওপরই সব ক্যালকুলেশন, সেইগুলির ওপরই সব ক্যালকুলেশন, সব কটা। এবার তোকে একটা করে গ্রাফ দেখাবো, তোকে বুঝতে হবে যে কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ, ঠিক আছে? তাহলে আমি এইটুকুনি যেন বুঝতে পারি যে সি পজিটিভ মানে উপরে ইন্টারসেক্ট করেছে, আর তলায় ইন্টারসেক্ট করলে সি নেগেটিভ হবে, ব্যাস, আর কিছু নয়, আর কিন্তু কিচ্ছু নয়। তাহলে এবার এই গ্রাফগুলো তুই দেখ, গ্রাফ দেখ, দেখ এই যে ছবিটা, এই ছবিটা, এই ছবিটা এখানে দেখতে পাচ্ছিস তুই যে সি পয়েন্টে পজিটিভ না নেগেটিভ বলতে ইন্টারসেক্টটা? সি পয়েন্টের এটা সি আছে, পজিটিভ না নেগেটিভ? এটা পজিটিভ, এটা পজিটিভ। এটা কি হয়, পজিটিভ না নেগেটিভ? পরেরটা পরেরটা পজিটিভ, তারপরেরটা, তারপরেরটা কিন্তু নেগেটিভ। ভালো করে দেখ, নেগেটিভ। দেখ এখানে সি এর ভ্যালু কিন্তু পজিটিভ, এখানে সি এর ভ্যালু কিন্তু পজিটিভ, এখানে সি এর ভ্যালু কিন্তু নেগেটিভ, আর এখানে সি এর ভ্যালু কত?
0, কারণ এখানে ইন্টারসেক্ট করেছে। ভালো করে 4 টে বিন্দুকে দেখে বোঝার চেষ্টা কর। এইখানে মানে পজিটিভ, এইখানে মানেও পজিটিভ, এইখানে তলায় মানে নেগেটিভ, এখানে মূল বিন্দু হয় 0। তাহলে এইটা তো ওয়াই অ্যাক্সিস, এইটা ওয়াই অ্যাক্সিস, তাহলে ওয়াই অ্যাক্সিসের কোথায় ছেদ করছে, কোথায় ইন্টারসেক্ট করছে? ওয়াই অ্যাক্সিসের ওপরের দিয়ে করলে পজিটিভ, ওয়াই অ্যাক্সিসের তলায় ইন্টারসেক্ট করলে নেগেটিভ, ওয়াই অ্যাক্সিসের একদম মূলবিন্দুগামী হলে অরিজিন দিয়ে গেলে 0। ওকে, তুই সি এর মানটা ডিফাইন যেন করতে পারিস, যে কোথায় আঁকা হচ্ছে আমি জানি না, যেন সি এর মানটা আমি ঠিকঠাক ডিফাইন করতে পারি। এবার আমার বুঝতে হবে যে এম এক্স এর মানটা, এই যে ওয়াই ইকুয়াল টু এম এক্স হয়, এম মানে হচ্ছে স্লোপ, নতি, ওটা কখন পজিটিভ হবে আর ওটা কখন নেগেটিভ হবে? একটায় দেখবি পজিটিভ হচ্ছে, একটায় দেখবি নেগেটিভ হচ্ছে, কি করে বার করছে এগুলো সেটাই আমি বলবো। দেখ, অ্যান্টি ক্লকওয়াইজ দেখা যদি শুরু করিস, অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে অ্যাঙ্গেলটার মান কত বলতে পারবি? অ্যান্টি ক্লকওয়াইজ, সব অ্যান্টি ক্লকওয়াইজ করবো, এক্স অ্যাক্সিস থেকে অ্যান্টি ক্লকওয়াইজ দেখবো, এটাও এক্স অ্যাক্সিস থেকে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবো, এটাও এক্স অ্যাক্সিস থেকে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবো, এটাও এক্স অ্যাক্সিস থেকে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবো। দেখ, দেখতে পাচ্ছি সবকটা অ্যান্টি ক্লকওয়াইজ আছে। দেখ, এই দিকে যখন আঁকা হচ্ছে না, ভালো করে বোঝ, যখন এই বরাবর আঁকা হচ্ছে, এই বরাবর, এই বরাবর, এই বরাবর, মানে এইরকম আঁকা হচ্ছে, এইরকম সব এইরকম আঁকা হচ্ছে, তখন কিন্তু ওয়াই ইকুয়াল টু এম এক্স হবে। তুই এটাকে বোঝ, ভালো করে বোঝ। কিন্তু যদি এই আঁকাটা একটু হালকা চেঞ্জ করি, মানে আঁকাটা এই দিকে হয়, 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 তাহলে কিন্তু y ইকুয়াল টু মাইনাস এম এক্স হবে। এইটা তোকে মনে রাখতে হবে, ডান দিকে হলে পজিটিভ, বাঁ দিকে হলে নেগেটিভ। ঠিক আছে, এইটুকুনি মনে রাখ, তোর জন্য এটাই, তোদের জন্য এটাই ঠিক আছে। y ইকুয়াল টু ডান দিকে হলে পজিটিভ, বাঁ দিকে হলে নেগেটিভ, ব্যাস। এবার আমি ম্যাথামেটিক্স দিয়ে বোঝাই, ম্যাথামেটিক্স ব্যাপারটা কি। দেখ, এখানে অ্যাঙ্গেলটা এটা ধরবো, এখানে অ্যাঙ্গেলটা এটা ধরবো, এখানে অ্যাঙ্গেলটা এটা ধরবো, এখানে অ্যাঙ্গেলটা এটা ধরবো, তাহলে এই অ্যাঙ্গেলটার মান কত বলবি, এটার অ্যাঙ্গেল মান বলবি, এটাও বলবি, এটাও বলবি। তুই দেখ এই অ্যাঙ্গেলটার মান কত হতে পারে, 90 এর চেয়ে কম হবে তো, এটা আমার বলা আগে। এই যে থিটার মানটা 90 এর চেয়ে কম হবে, অবশ্যই 90 এর চেয়ে কম হবে, তাহলে লেস দেন 90। আচ্ছা, এই থিটার মানটা কি হবে বলতো, লেস দেন 90 হবে না গ্রেটার দেন 90 হবে? এইটা এটা গ্রেটার দেন 90 হবে, অনেকটা 90 এর চেয়ে বেশি এটা আছে, অনেকটা বেশি আছে। এটা আবার লেস দেন 90 হবে, আর এটাও আবার লেস দেন 90 হবে। তাহলে থিটার মান যদি লেস দেন 90 হয় তাহলে পজিটিভ হয়, থিটার মান যদি লেস দেন 90 হয় তাহলে পজিটিভ হয়, এটাই নিয়ম। কারণ এম ইকুয়াল টু কি হয়, ট্যান থিটা বা ট্যান 91 মেরে হচ্ছে। মেরে দেখবি কত হচ্ছে, তাহলে দেখ একটাই এমএক্স কিন্তু নেগেটিভ হচ্ছে, ভালো করে লক্ষ্য কর, একটাই এমএক্স নেগেটিভ হচ্ছে, বাদ বাকি সব পজিটিভ। এবার তুই ওরম মনে রাখতে পারিস, আমি যেটা আঁকলাম প্রথমে, সব ডান দিকে আঁকা থাকে, এ ডান দিকে আঁকা, এও ডান দিকে আঁকা, এও ডান দিকে আঁকা, রাইট সাইড বরাবর, তাহলে সব পজিটিভই হয়। আর নাহলে তুই এরকম অ্যাঙ্গেল দিয়ে মনে রাখ, তোর যেটা খুশি তুই মনে রাখ।
আমি কিন্তু বলে দিলাম বাঁদিকে আগলেই নেগেটিভ, mx এর মান, শুধু mx এর মানটা বলছি। তাহলে তোকে একটা গ্রাফ দিয়ে যদি জিজ্ঞেস করি সি এর মান কত, তোকে বলতে হবে, ঠিক আর আছে? থিটা ইকুয়ালস টু যখন 90 হবে তখন থিটা ইকুয়াল টু 90 হলে tan 90, tan 90 ভ্যালু কত? ইনফিনিটি নাকি রে? হ্যাঁ ইনফিনিটি। তাহলে তো হচ্ছেই না আবার, তাহলে তো ইকুয়েশনে দাঁড়াচ্ছে না। ইকুয়েশন হবে কি করে? নয় গ্রেটার দেন নয় লেস দেন, না 90 এর ওপরে না 90 এর তলায়, তাই আমি ইকুয়াল টুর দিকে আমি যাচ্ছি না, ইকুয়েশন হবে কি করে? হবেই তো না। এই ইকুয়েশনটা তোকে দেখে আঁকতে হবে বা আঁকা দেখে ইকুয়েশন বলতে হবে। একটা ইকুয়েশন দিয়ে বলবে তো গ্রাফটা কি যাবে, কোশ্চেন এটাই। ইকুয়েশন থেকে ধরতে পারবো যে একটা গ্রাফের কিরকম হয়। খুব ইম্পর্টেন্ট কিন্তু এটা, খুব ইম্পর্টেন্ট, বলে দিলাম স্যার। আমি বলতে পারি 4টে গ্রাফ মুখস্থ করলে মোটামুটি তো ক্লিয়ার, আর কেউ কিছু আটকাতে পারবে না। এবার দিকে আরো টাইপের গ্রাফ, অন্য টাইপের গ্রাফ, প্যারাবোলা। এই যে প্যারাবোলা হয়, প্যারাবোলা গ্রাফ কিরম হয় একটু দেখ, দেখলেই বুঝতে পারবে। আমি যেটুকুনি বলছি ওইটুকুনি দেখ, বেশি কিছু নয়, একদম সিম্পল বলবো। ধর আছে y ইকুয়াল টু এক্স স্কোয়ার, y ভ্যারিজ এক্স স্কোয়ার, y ভ্যারিজ এক্স স্কোয়ারের যদি গ্রাফ আঁকতে বলিস তাহলে আমি একদম সহজ আঁকবো হচ্ছে এরকম। ঠিক আছে, সেম। যদি বলে y ইকুয়াল টু মাইনাস এক্স স্কোয়ার তাহলে কিরকম হবে বলতো গ্রাফটা? এটা হলো y ভ্যারিজ এক্স স্কোয়ার, প্যারাবোলা। তাহলে বুঝতে পারবি যে y ভ্যারিজ মাইনাস এক্স স্কোয়ার যদি বলি তাহলে গ্রাফটা কোন দিকে হবে? নিচের দিকে হবে। নিচের দিকে হবে, উল্টে যাবে। মানে ইকুয়েশন গ্রাফ শেখাচ্ছি, আর কিছু নয়। তোকে এখানে আমি প্যারাবোলা হাই প্যারাবোলা অঙ্ক শেখাচ্ছি না। ফিজিক্সে আমার লাগবে হচ্ছে একটা ইকুয়েশন দেবে, দিয়ে বলবে যে তুমি গ্রাফটা বলো, কোন গ্রাফটা কি হচ্ছে। তোকে তো আমি এই দুটো বললাম, y ইকুয়াল টু এক্স স্কোয়ার বললাম, আর y ইকুয়াল টু মাইনাস এক্স স্কোয়ার বললাম। দুটো গ্রাফ দেখতে পাচ্ছি সেখানে আছে। কিন্তু যদি বলে, ভালো করে বলছি কোশ্চেনটা শোন, যদি বলে এই গ্রাফটা, তাহলে পারবি x ইকুয়াল ভ্যারিজ y স্কোয়ার, তাহলে কিরকম গ্রাফ হবে? তাহলে এক্স অ্যাক্সিসের ওপর হবে। তাহলে এক্স অ্যাক্সিসের উপরে গ্রাফ হবে, মানে এরম গ্রাফটা হবে, ঠিক এরম গ্রাফ হবে। ঠিক আছে, ফিজিক্সের কথা বলছি, আমি কিন্তু একবারও বলিনি যে ম্যাথ। ম্যাথে কিন্তু অনেক কিছু আছে এখানে। ওকে, যদি বলি এক্স ভ্যারিজেস, যদি মাইনাস হয় নেগেটিভে হয় তাহলে কি হবে বলতো? উল্টো দিকে মাইনাস ওয়াই স্কোয়ার, তাহলে এরকম হবে, এরকম হবে, উল্টে যাবে। এরকম তোকে ইকুয়েশন দেখে গ্রাফ চিনতে হবে। তাহলে এখানেও 4টে বললাম, এখানে দুটো একে দেখিয়ে দিয়েছে, কিন্তু 4টে হতে পারে। প্লে উইথ গ্রাফস, প্লে উইথ গ্রাফস হয়ে গেল। এবার দেখ কমপ্লিকেটেড তো আছে। হ্যাঁ, তো এখানে এরকম বলে দিয়েছে y ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 2, তুই শিখে গেলি এই 4টে, এই 4টাকে বেসিক বলে। তাহলে এখানেও তো সি এর মান হতে পারে, ওখানে যেমন সি এর মান আছে এখানেও সি এর মান হতে পারে, তাই না? তো তো আমি কমপ্লিকেট যাচ্ছি না, কারণ এগুলো আমি যখন
জিওমেট্রি পড়বো তখন না বলবো, কিন্তু বেসিক কিন্তু এগুলো আমি বলে দিলাম, বেসিক চারটে, একদম বেসিক। বেসিক শুধু মনে রাখবি ওয়াই ইকুয়াল টু 1/x, ইনভার্স, ইনভার্সের গ্রাফ হয় এরম, এত কিছু জানার দরকার নেই। ওয়াই ভ্যারিজাস 1/x অথবা এক্স ভ্যারিজাস 1/y, যদি বলে ব্যস্তানুপাতিক সম্পর্ক হয় তাহলে এরমই গ্রাফ হয়। লিনিয়ার যদি বলে এক্সও বাড়ছে ওয়াইও বাড়ছে, তাহলে গ্রাফ হয় কিরম, এরম উঠে যায়। কিন্তু যদি বলে এক্স বাড়ছে ওয়াই কমছে বা ওয়াই বাড়ছে এক্স কমছে, ব্যস্তানুপাতিক সম্পর্ক, ইনভার্সলি প্রপোর্শনাল সম্পর্ক, তখন রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা বলে। তুই লিখতেই পারে যে বলতো ইনভার্সলি প্রপোর্শনাল গ্রাফটা কিরম, তখন এইরকম গ্রাফ হবে। আচ্ছা দেখ, ইলিপস বা সার্কেলের গ্রাফ কিরম, যদি ইকুয়েশনটা থাকে এরকম টাইপের, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার, আর মানে এখানে রেডিয়াস, আর মানে এখানে রেডিয়াস, তা তার গ্রাফ তো সবাই জানি, সার্কেল বলেই দিচ্ছি, সার্কেলের গ্রাফ তো একদম সিম্পল জিনিস হয়, এরকম টাইপের সার্কেলের গ্রাফ হবে। তাহলে এই আটটা কি, এখানে আটটা কোথায় বলতো, এই আটটা কোথায়, আটটা কি এখানে, আটটা বলতে পারবি? ধর আমি একটা তোকে ইকুয়েশন দিলাম, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4, দিয়ে তোকে আমি চারখানা ছবি দিয়ে দিলাম, দিয়ে বললাম যে টিক করো, তুই একটা ছবিও বলতে পারবি কি হবে, ছবিটা কিরকম হবে? ধর আমি ছবিটা আঁকছি, এরকম হবে ধর। তাহলে এইটুকুনি আমার বল, এইটার মান কত, এইটার মান কত, যেটুকুনি আমি সবুজ করে দেখালাম, কত এর মানটা? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4, এটা আমার ইকুয়েশন, এটা আমার ইকুয়েশন। আমি গ্রাফ তলা এঁকেছি, এদিকে আছে এক্স, এদিকে আছে ওয়াই, তাহলে সবুজ যে পার্টটা আমি দিয়েছি, এই পার্টটা সবুজ করে দিয়েছি, এই পার্টটার মান কত, এই পার্টটার মান কত, এইটুকুনি পার্টের মান কত, বলতে পারবি কেউ? পারছিস না? আচ্ছা যদি বলি এইটুকুনি পার্টের মান কত, এইটা ওপরটা, বা এইটা বাঁদিকেরটা, বা তলারটা, এই চারটে পার্টের মান কত, ভালো করে বোঝার চেষ্টা কর। এই চারটে পার্টের মানই কিন্তু সেম, এই চারটে পার্টের মানই হচ্ছে কত বলতে পারবি, 2, দুই স্কোয়ার, দেখ ফর্মুলাটা লেখা আছে আর স্কোয়ার, তাই আমি লিখলাম 2 স্কোয়ার, সব কটার মানই কিন্তু 2, মানে এই বরাবর হচ্ছে 2, আবার এই বরাবর হচ্ছে 2, আবার এই বরাবর হচ্ছে 2, আবার এই বরাবর হচ্ছে 2, মানে চারটে পার্টি 2 2 2 2, একটা +2 একটা -2 একটা +2 একটা -2, ঠিক আছে? ঠিক ওই কনসেপ্টটাকে নিয়ে আমরা আঁকলাম ইলিপস। এবার কি আছে, এক্স বাই এ স্কোয়ার, মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই ইকুয়াল টু 1, কারণ আগেরটা আমি দেখলাম রেডিয়াসটা সমান হয়, দিকই সমান সমান, মানে এখানেও সমান, এখানেও সমান, এখানেও সমান, এখানেও সমান, যদি চারটেই সমান হয়ে যায় সার্কেল, আর যদি হয় তাহলে কিন্তু ইলিপস হবে। এখানে পার্টটা তো 4 হলো, এখানে পার্টটা তো 3 হলো, আবার এখানে পার্টটা তো -4 হলো, পার্টটা ধর -3 হলো, মানে আলাদা যদি হয়, ঠিক আছে, তখন কিন্তু
এগুলোকে ইলিপস বলে। তাহলে এই ইকুয়েশনটি এগুলো ইলিপস একটা করে, এ বেশি হলে এই কম হলে পাশেরটা আঁকা। আমি বারবার বলছি ইকুয়েশন দেখে তুই গ্রাফ ড্র করা শেখ। আমি সব গ্রাফ দেখিয়ে দিয়েছি, আরো গ্রাফ হয়। কত বলবি জ্যামিতিক গ্রাফ কোনদিন শেষ হয়? জ্যামিতিক গ্রাফ কোনদিন শেষ হয় না। ঠিক আছে, সাউন্ডে প্রবলেম হচ্ছে না কি বলতো? হ্যাঁ, কেটে কেটে যাচ্ছে। একটু কেটে কেটে যাচ্ছিল। এবার ঠিক আছে, এবার ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে। না, নেটটা চেঞ্জ করুন, নেটটা চেঞ্জ করুন, এক মিনিট। এবার দেখ, ঠিক আছে। দেখ, তাহলে সার্কেল আর ইলিপসের পার্থক্য হচ্ছে এটাই, যে এখানে রেডিয়াসটা চারিদিকে সমান থাকে, আর ইলিপসের ক্ষেত্রে কিন্তু আলাদা হয়, মানে এক্স এ ইন্টারসেপ্ট করে আলাদা, ওয়াই এ ইন্টারসেপ্ট করে আলাদা, তাই এক্স বাই এ, ওয়াই বাই এ এগুলো হয়, ওয়াই বাই বি এগুলো হয়। ঠিক আছে, মানে আমার সার্কেলটা একটু চেপটে গেছে। তোর অত কিছু জানার দরকার নেই, তুই জাস্ট জান যে ইকুয়েশনটা দেখে আমি যেন বলতে পারি অ্যাটলিস্ট এটা সার্কেল, এটা ইলিপস, ব্যাস, আর কিছু না। তোকে কিছু অঙ্ক করতে হবে না এখানে। আচ্ছা, এবার কিছু ওয়েভ দেখে নে। এটাকে বলে সাইন ওয়েভ। সাইন ওয়েভ পাই বাই 2 তে ম্যাক্সিমাম হয় আর পাই এ 0 হয়। কস ওয়েভের ক্ষেত্রে দেখ, পাই বাই 2টা কিন্তু 0 হয়েছে আর 0তে কিন্তু ম্যাক্সিমাম হয়েছে। এটাই পার্থক্য, আর কিছু না। কিন্তু দুটোর মানই, যদি বলিস সাইন কসের ম্যাক্সিমাম মান কত, তাহলে +1, আর কসের মিনিমাম মান কত, সেটা -1। সেম সাইনের ম্যাক্সিমাম মান হচ্ছে 1 আর মিনিমাম মান হচ্ছে -1, দুটোই কিন্তু সেম। কিন্তু গ্রাফটা লক্ষ্য করতে হবে তোকে, যে সাইন ম্যাক্সিমাম হয় পাই বাই 2 তে, কস ম্যাক্সিমাম হয় 0-তে, কস 0-তেই ম্যাক্সিমাম হয়, ব্যাস, আর কিছু এখানে জানার নেই। সাইন স্কোয়ার, সাইন স্কোয়ারের গ্রাফটা দেখ, তোদের এত ডিটেলসে নেই। সাইন স্কোয়ারের গ্রাফটা হচ্ছে একটু উঠে যায়, মানে নেগেটিভ পার্ট থাকে না, পুরো গ্রাফটাকে যেন তুলে দিয়েছে ওপরে, পুরো গ্রাফটাকে তুলে দিয়েছে টেনে। তা যার ফলে দেখা যাচ্ছে কোনো নেগেটিভ পার্ট নেই, যা আছে সবসময় পজিটিভ পার্ট। তাই দেখবি সাইন স্কোয়ারের ভ্যালু বা কস স্কোয়ারের ভ্যালু 0 থেকে 1-এর মধ্যে থাকে। একটা লিমিট আগের দিন পড়িয়েছিলাম, দেখবি যে +1 থেকে -1-এর মধ্যে থাকে হচ্ছে সাইনের ভ্যালু, বাট সাইন স্কোয়ারের ভ্যালু 0 থেকে 1-এর মধ্যে থাকে। এটা কিন্তু ডোমেন অঙ্ক করার সময় লাগে, ব্যাস। আর এখানে কিছু দেখার দরকার নেই। এ টু দি পাওয়ার এক্স এর গ্রাফ দেখতে পারিস, ই টু দি পাওয়ার এক্স, লগ এক্স, ই টু দি পাওয়ার -x, এগুলো তোরা দেখবি যখন লাগবে কাজে দেখে নেবো, তখন আমরা বলে দেবো। মোটমাট এগুলো মেমোরাইজ করতে হবে, যে লগের কিরম গ্রাফ হয়,
e⁻x এর কিরম গ্রাফ হয়। বাট এই নোটটা দারুণ, তুমি যদি খাতায় রেডি করতে পারো তাহলে আমি বলতে পারি তোমার ফিজিক্সে কেউ আটকাতে পারবে না। ফিজিক্স তোমার হাতের মুঠো, এটাই আমি বলতে পারি। ব্যাস, লক ফক এসব বলার দরকার নেই, হাঁটিয়ে দাও। হালকা করে একটু আমি এপিজিপি বলে দিই। তা দেখছিস তো এই পিডিএফটা শেষ করতে করতে আমাদের শেষ হয়ে যাবে, কারণ হেভি পিডিএফ, হেভি কিছু জিনিস আছে এখানে। এপিজিপি তো অঙ্কেও আছে। এপিজিপি অঙ্কে নেই, অঙ্কে নেই, একটা পার্ট আছে। এপি মানে কি, একদম সোজা, এরিথমেটিক প্রোগ্রেস মানে কি। ধর কোনো সংখ্যা আছে 2, 4, 6, ভালো করে লক্ষ্য কর, প্রথম লাইনটা লক্ষ্য কর, তাহলে বুঝে যাবি। 2, 4, 6, 8, 10, 12, 14 এরকম করে এগোচ্ছে, ঠিক আছে? তাহলে এটা কি সিকোয়েন্স ফলো করছে বলতে পারবি? 2 এর পর 4 হলো, 4 এর পর 6 হলো, 2 করে বেড়ে যাচ্ছে না? 2 করে বেড়ে যাচ্ছে তো। আমি বলছি না যে এটা একটা এক্সাম্পল, এর অঙ্ক আলাদা আছে। তাহলে দেখ, ভালো করে লক্ষ্য কর, ওরা ওরা কিরম ভাবে ভাবছে। তুই তো ভাবছিস 2 করে বেড়ে যাচ্ছে, ওরা বলছে প্রথম পার্টটা লিখলাম, তারপরে সেকেন্ড পার্টটা যখন লিখব, প্রথম পার্টটা প্লাস কি লিখব, দুজনের মধ্যে ডিফারেন্স, দুজনের মধ্যে ডিফারেন্স, মানে 4 আর 2 এর ডিফারেন্স কত হয়? 2, কমা হয়ে গেল, ঠিক আছে? আবার প্রথম পার্টটা লিখবো, প্রথম পার্টটা 2 আছে, 2 প্লাস, ঠিক আছে? তারপরে কি বলেছে? 2 ইন্টু ডিফারেন্স, ডিফারেন্স কত? ডিফারেন্স তো ভাই 2 আছে, ডিফারেন্স তো কোনদিন চেঞ্জ হচ্ছে না। ডিফারেন্স মানে কি, দুটোর মধ্যে ডিফারেন্স। 2, 4, 4, 6, 6, 8, 8, 10, সবার ডিফারেন্স 2, 2, 2, 2 করে আছে। তাহলে আবার কমা দিলাম, 2 প্লাস, এখানে করছি 2 প্লাস 3 ইন্টু, আবার ডিফারেন্স কত? 2। এর পরেরটা 2 প্লাস 4 ইন্টু 2, 2 প্লাস 5 ইন্টু 2, মানে ওরা বলছে যে আমরা যদি পরপর চলতে থাকি এই ম্যানারে চলছে, প্রথম পার্টটা থাকবে এইটা, দ্বিতীয় পার্ট থাকবে এটা, তৃতীয় পার্ট এটা, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, এরমভাবে চলতে থাকবে। তাহলে একটা ফর্মুলা ওরা ক্রিয়েট করেছে যার মাধ্যমে তুই এন অব্দি নাম্বার বার করতে পারবি। তুই জিজ্ঞেস করে 2, 4, 6, 8, 10 এরমভাবে চলতে শুরু করলো, আমি 10th পার্টটা দেখবো, 10th বা 9th পার্ট দেখবো, তাহলে কি করে বার করবো? তার ফর্মুলা একদম লিখে দিয়েছে, দেখ এইটা 9th পার্ট, nth পার্ট, nth পার্ট মানে 9th পার্ট বললে, যদি 9th পার্ট বলে তাহলে লিখবো এরম S9 A প্লাস 9 মাইনাস 1 D, D মানে দুজনের পার্থক্য, ডিফারেন্স, A মানে প্রথম পার্টটা, আর 9 মানে 9th পার্টটা। তা তোকে যদি অঙ্কটা বলে এখন 2, 5, 8, 11 এরকম করে যে অঙ্কটা আছে, তাহলে পারবি তোরা এই অঙ্কটা? প্রথম পার্টটা 2, ফর্মুলাটা ইউজ কর, s টু দি পাওয়ার 10, 10th পার্ট বার করব, s টু দি পাওয়ার 10, প্রথম পার্টটা লিখলাম 2 প্লাস n মাইনাস 1, n মাইনাস 1 মানে কত, কি লিখবো? 29 হবে। 10 মাইনাস 1, ওকে, ইন্টু, দেখি কত হয়। আচ্ছা, ডিফারেন্স, ডিফারেন্স কত? 2 থেকে 5 3, 5 থেকে 8 3, 8 থেকে 11 3, তাহলে 3 লিখবো। তাহলে এটা ক্যালকুলেশন করলে যত হবে তত অ্যান্সার 29 হবে।
এরকম করে বার করতে হয় বস, আর কিচ্ছু নয়, খুবই সোজা, তুমি একবার বুঝে গেলে পারবে। ঠিক আছে, ওকে, করে দিয়েছে, খুব ভালো, বোঝা গেল। অঙ্কগুলো এরম ভাবে করতে হবে তোকে। আচ্ছা, এটা করতে পারবি? ফাইন্ড দ্য সাম অফ দ্য ফার্স্ট 12 ডিজিট। সাম বলেছে, 12th পার্ট বলেনি, আগেরটা 10th পার্টটা কি, 10th টার্মটা কি জিজ্ঞেস করেছিল। এবার কিন্তু বলছে যোগফল করো, প্রথম 12টা সংখ্যার যোগফল করো, প্রথম 12টা সংখ্যার যোগফল। কি কি ফর্মুলা দিয়ে হবে? ফর্মুলা আমার একটাই, নতুন ফর্মুলা এইটা, n/2 2a n-1 d। বলতে পারবি কত হবে? n এর মান তো 12, প্রথম পার্টটা হচ্ছে 1, n-1 কত, n-1 মানে 12 - 1 11, ডিফারেন্স কত, ডিফারেন্স 1 থেকে 3, 3 থেকে 5 মানে 2। ব্যাস, এটা ক্যালকুলেশন করবি তাহলেই হয়ে যাবে। তো কোশ্চেনটা দেখতে তো হবে যে nth পার্ট দিয়েছে না যোগ করতে বলেছে। দেখ যা করলাম তাই আছে, তোকে কি বলেছে কোশ্চেনটা, সাম করতে বলছে না nth পার্ট বার করতে বলছে, এটা দেখতে হবে। তাহলে এপি খুব সোজা, এপি খুবই সোজা, আমি বলেছিলাম একদিন এপি করা হচ্ছে সবচেয়ে সোজা, তুই একবার পড়লেই পারবি। এই দুটো ফর্মুলা আছে, n × n+1/2, সাম অফ দ্য ফার্স্ট n ডিজিট, এক চান্সে বের করা একটা সহজ, ওটা দিয়েও করতে পারিস, এটা দিয়ে করতে পারিস। প্রথম n সংখ্যক ন্যাচারাল নাম্বারের যোগফলের ফর্মুলা, আর তারপর একটা ফর্মুলা হচ্ছে স্কোয়ারের, অত মনে রাখার দরকার নেই, তুই ওই দুটোই মনে রাখ তাহলেই হবে। এই দুটো, এইটা আর ওইটা। জিপি সেম উপায়, আমি এটা বলছি না কারণ একই জিনিস। জিপিতেও দুটো ফর্মুলা আছে, একটা nth পার্টের আর একটা সাম, ঠিক আছে। তা তুই সামটা দিয়ে করবি, nth পার্টটা দিয়ে করবি, হয়ে যাবে। এখানে ডিফারেন্স নয়, এখানে রেশিও। আমি একটা জিনিস বলে দিচ্ছি বুঝে নে, আর দিয়ে রিপ্রেজেন্ট করা আগে রেশিওকে। রেশিও মানে কি, সেকেন্ড টার্ম বাই ফার্স্ট টার্ম, মানে 1 2 4 8 16 64 ধর আছে মেবি, তাহলে আমার রেশিওটা বার করে কি করে, 2/1 করলে রেশিও বেরোবে, 4/2 করলে রেশিও বেরোবে, 8/4 করলে রেশিও বেরোবে, 16/8 করলে রেশিও বেরোবে। এরকম করে তুই রেশিওটা বার করবি, যে কোনো একটা অঙ্কের বার করে তুই করবি। একটা অঙ্ক আমি দেখিয়ে দিচ্ছি, 5 25 125 ধর আছে, বলছে 10th পার্ট বার করো, 10th পার্ট। 10th পার্ট বার করতে বললে ফর্মুলা দেখ লেখা আছে এখানে, a × r এর পাওয়ার n-1, ঠিক আছে। তা তুই কি করে বার করবি, a এর মান হচ্ছে প্রথম মানে 5, r এর মান মানে কি রেশিও, মানে সেকেন্ড টার্ম বাই ফার্স্ট টার্ম, সেকেন্ড টার্ম হচ্ছে 25, ফার্স্ট টার্ম হচ্ছে 5, তাহলে 25/5 বেরিয়ে গেল r। n-1, n এর মান তো 10th, তা 10-1 হয়ে গেল। ওকে, দেখ তাই করেছে ওরা। ওকে, এগুলো সোজা অঙ্ক ভাই, এগুলো বোঝানোর কিছু নেই, এগুলো তুমি আসবে না, আমি জাস্ট বলে দিলাম একবার। সোজা, খুবই সোজা, পারবি তোরা। এবার এটা ঘুরিয়ে 2-1টা এরকম অঙ্ক দেয়া আছে, এগুলো দেখবি, এগুলো তো আসবে না, এগুলো শেখার জন্য করা হয়েছে। আর তারপরে বাইনোমিয়াল, এই যে অঙ্কগুলো করা হয়েছে অবশ্যই তোরা দেখবি কিরম টেকনিকে করেছে ওরা, কোথায় কাজে লাগবে ফিজিক্স আমি বলতে পারছি না, বাট লাগতে পারে। হুটকাট অঙ্ক করতে গিয়ে মাঝখানে এরকম পড়ে গেল, একবার অন্তত দেখে নিস বাইনোমিয়াল এই যেগুলো ওরা দেখিয়েছে, একবার দেখে নিস। তা পিডিএফটা সব আছে, তুই জাস্ট কর, আমি সব বলে দিয়েছি, পিডিএফটা প্রায় 90% বলেছি। কারণ এবার তুই যদি বলিস আরো ডিটেলসে বলতে, তাহলে প্রচুর সময় চলে যাবে, আরো 2টো ক্লাস লাগবে, যে লক করাতে হবে, এইগুলো করাতে হবে, এগুলো আমি আর সময় নষ্ট করতে চাইছি না। পিডিএফটা গ্রুপে দেবে? হ্যাঁ, আমি এটা দিয়ে দেবো, এবার দিয়ে দেবো। এতক্ষণ কেন দিইনি, কারণ আমার পুরো পড়াপুরি হয়নি, পুরো তো পড়িয়ে দিয়েছি, এবার দেবো।
এইটা পুরো প্রিন্ট আউট করে সুন্দরভাবে তুই পড়বি, এটা অবশ্যই প্রিন্ট আউট করবি সবাই। হয়ে গেল, বাস। এটা হচ্ছে ম্যাথামেটিক টুল অফ ফিজিক্স। আচ্ছা এবার দেখ, এবার আমি একটু সেকেন্ড চ্যাপ্টার নিয়ে কথা বলি, ঠিক আছে? সেকেন্ড চ্যাপ্টার ফিজিক্সের যেটা আমাদের শুরু হবে, তার ফর্মুলা চার্ট, এটা পুরো তুই ফর্মুলা চার্ট আমি দিয়ে দিচ্ছি, আমি প্র্যাকটিস সেটও দিয়ে দেবো, তুই জাস্ট অঙ্ক কর, জাস্ট অঙ্ক কর, পুরো ফর্মুলাগুলো আমি বলে দিচ্ছি, শোন। ফার্স্ট ফর্মুলা, দেখ, ডিসপ্লেসমেন্ট ইকুয়াল টু ভেলোসিটি ইন্টু টাইম, এটা হচ্ছে ফার্স্ট ফর্মুলা। এস ইকুয়াল টু ভিটি, এস ইকুয়াল টু ভিটি, এটা যেন মনে থাকে। ডিসপ্লেসমেন্টের ইউনিট কি, ভেলোসিটি ইউনিট কি, এগুলো আমি পড়াতে পারলাম না কেন? কারণ ফার্স্ট চ্যাপ্টার পড়িনি আমি। তোরা যদি জানিস খুব ভালো, কারণ আমার তো এগুলো ফার্স্ট চ্যাপ্টারে ছিল, যে ডিসপ্লেসমেন্ট কি, ডিসপ্লেসমেন্টের ইউনিট কি, তুই যা জেনে রাখ ফর্মুলা, এস ইকুয়াল টু ভিটি। তো কোনো অঙ্কে ধর বলে দিল, আমি তো একটা উদাহরণ দিচ্ছি, যে কোনো একটা গাড়ি বা কোনো একটা বস্তু বা কোনো একটা মানুষ এত কিলোমিটার গেল, তাহলে বলতে পারবি এটা কি, ডিসপ্লেসমেন্ট না ভেলোসিটি? বা এত মিটার গেল, ডিসপ্লেসমেন্ট, কিলোমিটার গেল, এত মিটার গেল, তাহলে মানে ওটা ডিসপ্লেসমেন্ট। যদি বলে তাহলে ভেলোসিটি ইউনিট কি বলতো? মিটার পার সেকেন্ড। মিটার পার সেকেন্ড। ধরো অঙ্কে বলেছে মিটার পার সেকেন্ড, এত কোনো একটা কার, কোনো একটা বাইক, কোনো একটা গাড়ি, কোনো একটা মানুষ এত মিটার পার সেকেন্ডে গেল, তাহলে মানে ভেলোসিটি। তোকে অঙ্ক দেবে কিলোমিটার পার আওয়ার, কিলোমিটার পার আওয়ারে যাচ্ছে কেউ, এরকম অঙ্কে দেবে, তুই দেখতে পাবি, তখনও সেটা ভেলোসিটি। তো সেই কিলোমিটারকে মিটারে কনভার্ট করতে হবে, আওয়ারকে সেকেন্ডে করতে হবে, এইগুলোই অঙ্ক, আর কিছু নয়। ঠিক আছে, এস ইকুয়াল টু ভিটি বললাম। তাহলে অনেকগুলো ধর, অনেকগুলো ডিসপ্লেসমেন্ট দিয়েছে, অনেকগুলো দূরত্ব অতিক্রম করছে, তখন কি করব? s1 প্লাস s2 প্লাস s3 ডট 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 sn বাই t1 প্লাস t2 প্লাস t3 ডট ডট n। মানে আমরা এই ইকুয়েশনটা থেকে লিখতে পারি তো, যে ডিসপ্লেসমেন্ট বাই টাইম, ডিসপ্লেসমেন্ট বাই টাইম কি হয়? ভেলোসিটি। লিখতে পারি এটা। তাহলে আমার যদি বলে অ্যাভারেজ ভেলোসিটি বার করো বা অ্যাভারেজ স্পিড, তখন কি করে বার করব? তার ফর্মুলাটা দেখ। যদি বলে অ্যাভারেজ স্পিড বার করো, তখন তুই বার করবি টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। টোটাল ডিস্টেন্স s1 s2 s3 এরকম করে, টোটাল টাইম t1 t2 t3 এরকম করে যোগ করে দিবি। আচ্ছা, এবার অঙ্ক করার সময় আবার কিছু প্রবলেমে পড়বি, তখন আবার দেখবি, দেখ ভালো করে লক্ষ্য কর, s1 কে এখানে রিপ্রেজেন্ট করেছে v1 t1 দিয়ে, আবার s2 কে করেছে v2 t2, আবার s3 কে করেছে v3 t3। এগুলো কেন হচ্ছে? এগুলো হচ্ছে পার্টিকুলার কোনো একটা ধর গাড়ি এত ভেলোসিটি নিয়ে এত টাইম গেল, আবার কিছুক্ষণ পর এত ভেলোসিটি নিয়ে এত টাইম গেল, মানে একটা গাড়ি 3 রকম ভেলোসিটি নিয়ে দূরত্ব অতিক্রম করছে, তখন কিন্তু এরকম হবে। তা অঙ্ক আমি দেখাবো, এখন দেখাচ্ছি না, যখন দেখাবো তুই বুঝতে পারবি কখন কোন এক্সাম্পল ট্রাই করছি আমি। মোটামুটি সোজা, খুব একটা শক্ত নয়। অ্যাভারেজ ভেলোসিটি বার করা সোজা, সবকটা ভেলোসিটি যোগ করে কতগুলো ভেলোসিটি দিয়ে ভাগ করে দিবি, বেরিয়ে যাবে। যদি দুটো হয় 2 দিয়ে ভাগ, তিনটে হলে 3 দিয়ে ভাগ, চারটে হলে 4 দিয়ে ভাগ। তাহলে এখানে দেখ, দুটো হলে v1 প্লাস v2 বাই 2। ওকে, এই যে দুটো এক্সাম্পল এরা দিচ্ছে, এগুলো কিন্তু খুব বোঝার। দেখ লেখা আছে টাইম অ্যাভারেজ স্পিড, আবার ডিস্টেন্স অ্যাভারেজ স্পিড, দুটোই কিন্তু অ্যাভারেজ স্পিড বা অ্যাভারেজ ভেলোসিটির মতো তুই বলতে পারিস, কিন্তু কখন কোন ফর্মুলাটা ইউজ হচ্ছে এটা কিন্তু দেখা।
কখন টাইম দিচ্ছে, কখন আবার ভেলোসিটি দিয়ে দিচ্ছে। এবার ফর্মুলা কিন্তু এই দুটোই, নয় তুই এটা ইউজ কর আর না হলে তুই এটা ইউজ কর। এইটাই তোর প্রবলেম, বা এটাই তুই শিখবি এখানে, যে কখন কোন ফর্মুলার মাধ্যমে অঙ্কগুলো আমরা করছি। কিন্তু ফর্মুলা 4টা তোর কাছে আমি দিয়ে দিলাম অ্যাটলিস্ট, তুই করতে শুরু কর, দুটোর মধ্যে একটা তো কাজে লাগবি। তুই তখন বুঝতে পারবি কখন, এই যে কখন, আমি বলেও দিচ্ছি একটা উদাহরণ, টাইম কখন কনস্ট্যান্ট, টাইম কনস্ট্যান্টটা ধর উপরে ফর্মুলা, ধর ডিস্টেন্সটা কনস্ট্যান্ট তখন তলার ফর্মুলা, এরকম ব্যাপার আছে। ঠিক আছে, টাইম যদি সমান থাকে তাহলে ওপরের ফর্মুলা, ডিস্টেন্স যদি সমান থাকে তলার ফর্মুলা। এর মানে কি, মানে কোনো একটা গাড়ি 5 মিনিটে এত দূরত্ব গেল, আবার 5 মিনিটেই অন্য দূরত্ব গেল, আবার 5 মিনিটেই আবার অন্য দূরত্ব গেল। মানে কেউ 5 মিনিটে 5 কিলোমিটার যাচ্ছে, 5 কিলোমিটার 5 মিনিটেই 10 কিলোমিটার যাচ্ছে, আবার 5 মিনিটেই 11 কিলোমিটার যাচ্ছে, তখন কিন্তু ওপরের ফর্মুলাটাই হবে এইটা। মানে যে সময় সময় টাইম কনস্ট্যান্ট থাকে, দেখতে হবে অঙ্কে লেখা আছে 5 মিনিটেই সব জায়গায় ঘুরে বেড়াচ্ছে, তখন ওপরের ফর্মুলা। আর যদি ডিসপ্লেসমেন্ট একই থাকে, মানে হচ্ছে দূরত্বটা একই, 5 মিনিটে 10 কিলোমিটার যাচ্ছে, 6 মিনিটেও 10 কিলোমিটার যাচ্ছে, 11 মিনিটেও 10 কিলোমিটারই যাচ্ছে, 12 মিনিটেও 10 কিলোমিটার যাচ্ছে, কারণ কিলোমিটারটা ডিসপ্লেসমেন্টটা কনস্ট্যান্ট, তখন এই ফর্মুলাটা। স্যার সাউন্ডটা অনেকটা আসতে হবে। সাউন্ডটা আসতে গেল, সাউন্ডটা ঠিকই তো আছে রে। এবার ঠিক আছে। আচ্ছা আচ্ছা, কোনো কারণে, ওটা কোনো কারণে হতে পারে। তাহলে দেখ, পুরো ভালো করে বলে দিলাম, তাহলে যদি দুটোর হয় ভালো করে একবার দেখে নে, যদি বেশিরভাগ ক্ষেত্রে দুখানা থাকে তার হচ্ছে এটা ফর্মুলা দুটোর জন্য। সে এরকম অঙ্ক হয়, একটা ট্রেন 1 ঘন্টায় এত দূরত্ব স্টেশন এ থেকে স্টেশন বি অব্দি গেল, 1 ঘন্টায় স্টেশন এ থেকে এত স্টেশন বি অব্দি গেল। ঠিক আছে, আবার 1 ঘন্টা না করে ওটা পরেরটা করলো, যে ট্রেনটা 1 ঘন্টা 10 মিনিটে সেম দূরত্ব অতিক্রম করে ফিরলো। তো বলে বলতো কোন ফর্মুলাটা ইউজ করব, বলতে পারবি কেউ? তাহলে অ্যাভারেজ ভেলোসিটি কত, কোনটা? সেকেন্ড। সেকেন্ডটা ঠিক, কারণ একই দূরত্ব বলেছে তো, কিন্তু টাইমটা আলাদা করে দিয়েছে, তখন দেখ ফর্মুলা তলারটা হবে। এবার তুই V1 V2 তোর বলে দেয় না অঙ্কে, তুই বার করবি V1 V2 ফর্মুলা তো লেখা আছে, V1 মানে আমি ইউজ করে দেবো S1T1 দিয়ে, ব্যাস হয়ে গেল। এই তো অঙ্ক সোজা, তুই ফর্মুলা বোঝ তাহলেই তুই অঙ্ক পারবি। বললো এটা একটা অনেকক্ষণ ধরে আর একটা কথা বললাম, এটা একটা ছক, একদম পড়ে নাও বুঝে যাবে। যদি ডিসপ্লেসমেন্ট থেকে ভেলোসিটি করতে বলে, ওটা হচ্ছে লিনিয়ার ক্ষেত্রে এই ফর্মুলাগুলো হচ্ছিল। এবার একটু ধর একটু শক্ত টাইপের অঙ্ক আসতে পারে ইকুয়েশন দিয়ে, তখন কি করে হবে? তখন হবে ডিসপ্লেসমেন্ট থেকে ভেলোসিটি বার করার উপায় হচ্ছে ডেরিভেটিভ করা, আবার ভেলোসিটি থেকে যদি অ্যাক্সিলারেশন বার করতে যায় তাহলে আবার ডেরিভেটিভ করা। অ্যাক্সিলারেশন ইউনিট কি হয়? মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে কোনো অঙ্কে ধর মিটার পার সেকেন্ড স্কোয়ার আছে, তখন বুঝে নিবি ওটা অ্যাক্সিলারেশন। তাহলে ভালো করে বুঝে নাও, ডিসপ্লেসমেন্ট থেকে ভেলোসিটি ডেরিভেটিভ, ভেলোসিটি থেকে অ্যাক্সিলারেশন ডেরিভেটিভ এগেইন। ঠিক আছে, কিন্তু যদি উল্টো হয় কেসটা, যে অ্যাক্সিলারেশন থেকে ভেলোসিটি আসতে হয়, তখন কিন্তু ইন্টিগ্রেশন করতে হয়, অথবা ভেলোসিটি থেকে ডিসপ্লেসমেন্ট আনতে গেলেও ইন্টিগ্রেশনই করতে হয়। ইন্টিগ্রেশন ওই জন্য আমি শিখিয়েছিলাম, তাই না? ফর্মুলা কি? ফর্মুলা এবার দেখাই। ভি ইকুয়াল টু ডিএক্স বাই ডিটি, এক্সটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট, এক্সটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট। ঠিক আছে, তাই ডিসপ্লেসমেন্টকে সময়ের সাপেক্ষে যদি ডেরিভেটিভ করা হয় তাহলে ভেলোসিটি পাই, আবার ভেলোসিটিকে যদি সময়ের সাপেক্ষে ডেরিভেটিভ করা হয় তাহলে ভাই অ্যাক্সিলারেশন। আপাতত এই দুটোই পড়,
ঠিক আছে, কারণ এখানে অনেক ফর্মুলা আছে, কিন্তু আমি এটা বলতে পারি প্রত্যেকটা ফর্মুলা দিয়ে আমি একটা করে অঙ্ক দেখিয়ে দেবো, কিন্তু তুই ভালো করে আগে বোঝ তো ফর্মুলাগুলো। যেমন আমি বললাম এ ইকুয়াল টু ডিভি বাই ডিটি একটা হয়, তেমনি ডি টু এক্স বাই ডিটি টু হয়, কারণ দুবার তো ডেরিভেটিভ করতে হবে না, ডিসপ্লেসমেন্টকে দুবার ডেরিভেটিভ করলে তবেই তো অ্যাক্সিলারেশন আসে, কথাটা ভাব। ডিসপ্লেসমেন্ট থেকে ডাইরেক্ট অ্যাক্সিলারেশন যাওয়া যায় না, ডিসপ্লেসমেন্ট থেকে ডেরিভেটিভ, ডেরিভেটিভ থেকে অ্যাক্সিলারেশন, তোকে দুবার ডেরিভেটিভ করতে হচ্ছে, এখানে একবার ডেরিভেটিভ, এখানে ডেরিভেটিভ। ওই জন্য দেখ, তোকে যদি কোনো একটা অঙ্কে বলে দিয়েছে ডিসপ্লেসমেন্ট দিয়ে বলেছে অ্যাক্সিলারেশন বার করো, তখন তোর মাথায় একটা জিনিসে খেলবে দুবার ডেরিভেটিভ, তাই এটা দুবার ডেরিভেটিভ আছে। আর একটা ফর্মুলা, এইটা মনে রাখবি, খুব ইম্পর্টেন্ট, মাঝে মাঝে কাজে লাগতে পারে, এটা একটা আলাদা লেভেলের ফর্মুলা, ঠিক আছে, জয়েন্টে আসে অবশ্য, এটা জয়েন্ট লেভেলের পুরো একদম, ভি ডিভি বাই ডিএক্স ইকুয়াল টু এ হয়, কারণ এতক্ষণ যা দেখেছি সব দেখ ডিভি বাই ডিটি, এটাও ডিভি বাই ডিএক্স বাই ডিটি, ডিভি বাই ডিটি, ডিভি বাই ডিটি, ডিএক্স বাই ডিটি, মানে সময়ের রেসপেক্টে ডেরিভেটিভ হচ্ছিল, এখানে হট করে কি হয়ে গেল, ডিভি বাই ডিএক্স হলো, ঠিক আছে, মানে ভেলোসিটিকে ডিসপ্লেসমেন্টের রেসপেক্ট ডেরিভেটিভ করে আবার যদি ভেলোসিটি দিয়ে গুণ করিস তাহলে অ্যাক্সিলারেশন আসে, এটা একটা অন্য ধরনের ফর্মুলা, খুব রেয়ার ইউজ হয়, কিন্তু ইম্পর্টেন্ট। এটাই কোশ্চেন কিরকম? কোশ্চেন কিরম দেবে, ইকুয়েশন দেবে তোকে একটা, ইকুয়েশন দিয়ে বলবে এ বার করো, অ্যাক্সিলারেশন বার করো, ভেলোসিটি বার করো, ঠিক আছে, একটা ইকুয়েশন দেবে, আমি একটা ইকুয়েশন দেখাচ্ছি, দেখ একটা ইকুয়েশন আছে, টু এক্স স্কোয়ার, আচ্ছা টাইম দিয়ে আগে দেখাই, নাহলে তো গুলিয়ে যাবে সবাই, টু টি স্কোয়ার প্লাস 40, তো এটা একটা ইকুয়েশন, ঠিক আছে, বলবে যে এটা ধর ইকুয়াল টু এক্স ইকুয়াল টু দেওয়া আছে, এটা সেটা এস ইকুয়াল টু থাকতে পারে, বলবে যে ভেলোসিটি বার করো টি ইকুয়াল টু 5 এ, ফাইন্ড দ্য ভেলোসিটি অ্যাট টি ইকুয়াল টু 5, এর মানে কি, তোমার ভেলোসিটি বার করে টি এর মান বসাতে হবে, ওকে, এইটাই ধর না দিয়ে ওরা দিল টু এক্স স্কোয়ার প্লাস 4x, এরকম কিছু একটা দিল, ঠিক আছে, এবং বলে দিল এক্সটা কিন্তু ডিসপ্লেসমেন্ট, টিটা টাইম যেমন হয় এক্সটা ডিসপ্লেসমেন্ট হয়, বলে দিল, তখন কিন্তু তোকে এই ডেরিভেটিভটাই করতে হবে ডিভি বাই ডিএক্স, এবং এখানে বলা আছে এটা ভি ইকুয়াল টু বলা আছে, কোনো ভয়ের কিছু নেই, ভি ইকুয়াল টু মানে ভেলোসিটি ইকুয়াল টু বলা আছে, যে ভেলোসিটিটা ডিসপ্লেসমেন্টের সাথে এরকম করে চলছে, তাহলে অ্যাক্সিলারেশন কত হয় বলে দেখা, ক্রিটিক্যাল অঙ্ক, বাট বলে দিলাম মানে এরকম অঙ্ক টাইম আছে, না থাকলে মেনলি এটা হবে। হ্যাঁ টাইম না থাকলে মেনলি এটা হয়, ঠিক একদম। তাহলে আমি শুধু ডেরিভেটিভ গুলো তোকে বুঝিয়ে দিলাম, আমি ইন্টিগ্রেশন এখনো বলিনি, ইন্টিগ্রেশন দেখ দুটো একদম ফর্মুলা লেখা, যে ভেলোসিটির ইন্টিগ্রেশন করলে আসে ডিসপ্লেসমেন্ট, আর অ্যাক্সিলারেশনের ইন্টিগ্রেশন করলে আসে ভেলোসিটি, উল্টো দেখবো কোনো যদি থাকে, দেখতে দোষ কি, দেখবো, তাহলে দেখ এত বড় পিডিএফ, তার মধ্যে আমি একটা এইটুকুনি পার্ট ধরে বোঝালাম, তাতে এত সময় লেগে গেল, জাস্ট দুটো স্লাইড, একটা স্লাইড, দুটো স্লাইড, এখানে এখনো 3 নম্বর স্লাইডটা আমি বোঝাইনি, এইটা এটা তোরা দেখবি, আমি 4 নম্বর স্লাইডটা বোঝাই একটু হালকা করে, দেখ 4 নম্বর স্লাইডে মেন হচ্ছে দুটো ফর্মুলা ইউজ করা হচ্ছে, মোশনের ফর্মুলা
ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি আর এস ইকুয়াল টু ইউটি প্লাস হবে এটি স্কোয়ার। এটা ছাড়া আর কোনো ফর্মুলা আছে? ও দিয়েই তো দিয়েছে, আর কি বলবো। 1 2 3 বলেই তো দিয়েছে। দেখ, বলছি একটা মানুষ person travel from A to B covers unequal distances in equal interval of time। হ্যাঁ, মানে সেম সময় নিচ্ছে কিন্তু ইকুয়াল ডিস্টেন্স নয়, আনইকুয়াল। দেখ S1 আলাদা, S2 আলাদা, দেখতে পাচ্ছিস এই ডিস্টেন্সটা আলাদা, কিন্তু টাইমটা কিন্তু সেম নিচ্ছে, টাইমটা কিন্তু একই নিচ্ছে। হ্যাঁ, মানে কি ভেলোসিটি আলাদা আছে বা অ্যাক্সিলারেশন আলাদা আছে, তবেই তো ঘটনা ঘটছে। ধর একবার হেঁটে হেঁটে যাচ্ছে, একবার দৌড়চ্ছে, কিন্তু টাইমও চেষ্টা করছে একই নেয়ার, কিন্তু ডিস্টেন্সটা অনেক বেশি। প্রথম ডিস্টেন্সটা কম তাই হেঁটে যাচ্ছিল, তারপর ডিস্টেন্সটা যেহেতু বেশি ও দৌড়চ্ছে, করে কভার করছে। টাইমটা জানছে আমি 10 মিনিটেই ওখানে পৌঁছবো। তখন যদি এরম টাইপের অঙ্ক, এরম টাইপের যদি অঙ্কে অ্যাক্সিলারেশন বার করতে দেয়, তার ফর্মুলা হচ্ছে S2 মাইনাস S1 বাই টি স্কোয়ার। আর যদি ভেলোসিটি বার করতে দেয় তাহলে এটা ফর্মুলা। ওরা অঙ্ক দিয়ে বলে দিয়েছে যে ইকুয়াল আনইকুয়াল ডিস্টেন্স, ভালো করে লক্ষ্য কর, আনইকুয়াল ডিস্টেন্স বাট ইকুয়াল টাইম যদি ঘটনা ঘটে, তখন এই ফর্মুলাগুলো ইউজ হবে। আনইকুয়াল ডিস্টেন্স বাট ইকুয়াল টাইম, তখন এই দুটো ফর্মুলা ইউজ করছে। দারুণ ব্যাপার। তো অঙ্ক দেখবো, যদি অঙ্ক এরম আসে ইউটিলাইজ করব। আচ্ছা, এরপর কি আছে? এরপর আছে বুলেটের অঙ্ক। বুলেট সেই ভেদ করে যায় না তার অঙ্ক, মানে অনেক টাইপের অঙ্ক আছে, তার মধ্যে একটা পার্ট, কটা বুলেট পেরোতে পারবে, দেয়ালকে ভেদ করতে পারবে, কাঠকে ভেদ করতে পারবে, তা তার ফর্মুলা এটা। তো সেরকম অনেক ফর্মুলা আছে, বলতে বলতে দিন চলে গেলেও শেষ হবে না। কিন্তু তোদের এত কিছু এখন করতে হবে না, তোরা এইগুলো কর, এই স্লাইডের অঙ্কগুলো কর, এই স্লাইডের অঙ্কগুলো কর, আর এই স্লাইডের অঙ্কগুলো কর। এই যে 3 নম্বর স্লাইড, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। বুলেটের অঙ্ক আছে, এখন করতে হবে না। আর এগুলো তো গ্রাফের যে চার্ট দেওয়া আছে, যে প্রত্যেকটা ইকুয়েশনের যে গ্রাফ কত ধরনের হয় দেখ, কোথায় কনস্ট্যান্ট, কোথায় ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, কোথায় ভি ইকুয়াল টু ইউ মাইনাস এটি, কোথায় ভি ইকুয়াল টু এটি, কোথায় এস ইকুয়াল টু ভিটি, প্রত্যেকটা গ্রাফ যেন মেমোরাইজ থাকে, কারণ এগুলো কোশ্চেনে বারবার 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 এসছে, প্রতি বছর আসে। ইকুয়েশন দিয়ে গ্রাফ, ইকুয়েশন দিয়ে গ্রাফ বলেও দিলাম। ইকুয়েশনের বাইরে ইকুয়েশন আসবে না, এইগুলোই আসবে। তাহলে এই পিডিএফটা কি আমি দিয়ে দেবো, তাহলে তোর অঙ্ক করতে পারবি। অনেক অনেক হ্যাঁ, ইয়ে আছে, অনেক কিছু আছে এখানে, অনেক কিছু আছে, একদিনে পড়ানোর নয়। এটা তো একদিনে কি করে হবে? আমি শুধু এই প্রথম দুটো এই স্লাইডটা তো তোরা পারবি। এই স্লাইডটা কেন পারবি? কারণ এই স্লাইডটার জিনিস আমি ম্যাথে বলেছি, আমি কিছুটা হলেও বলেছি যে ডিস্টেন্স কি, ডিসপ্লেসমেন্ট কি, কিছুটা হলেও পারতে পারিস। না পারলে বলবি, আমি বুঝিয়ে দেবো, আবার ধরে ধরে বলে দেবো, টেনশন। তাহলে চেষ্টা কর এই যতটুকু পড়ালাম ততটুকু পড়ে অঙ্কে নামতে। অঙ্ক আমি প্র্যাকটিস সেট যখন দেবো, তাহলে অন্তত 4টে অঙ্ক আমি নিজে পারি। কিন্তু আমি বলতে পারি এগুলো পড়লে মোস্ট অফ দ্য কেস তুই পারবি, খুব একটা টাফ লাগবে না তোর। এখানে মোটামুটি ছকে বাঁধা আছে সব, আরো ভ্যারাইটি হয়, তো দেখবো যখন হয়।